সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব করোনা পরিস্থিতি নিয়ে। করোনা পরিস্থিতির মধ্যেই এই ঈদ চলে এসছে। ঈদের সামনে রেখে মার্কেটে কেনাকাটা, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, গণপরিবহন নিয়ে এক ধরনের চাপে আছে সরকার। এই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, FCMA। আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল। স্বাগত জানাচ্ছি মাসুদ ভাই এবং আনোয়ার, আপনাদের দুইজনকেই। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে আমরা শুরু করি। আজকে মন্ত্রী পরিষদের সভা ছিল। সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমি সেই সিদ্ধান্তে দিয়েই আপনার কাছ থেকে জানতে চাই যে লকডাউন পরিস্থিতি, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 16ই মে পর্যন্ত লকডাউন পরিস্থিতিটা বাড়ানো থাকবে। সে সাথে গণপরিবহন চলবে 5 তারিখের পর থেকে, কিন্তু আন্তজেলা কোনো বাস, মিনি বাস চলবে না। এদিকে যারা গণপরিবহনের সাথে যে পরিবহন শ্রমিক জড়িত, তারাও এক ধরনের দাবি তুলছেন যে গণপরিবহন চলতে হবে, কারণ তাদেরও ঈদ আছে, তাদেরও আয় রোজগার বন্ধ। কি বলবেন, শুনতে চাই আপনার কাছ থেকে। দেখেন, এখন সমস্যাটা কি জানেন? প্রত্যেকটা এই যে সিদ্ধান্তগুলো না, প্রত্যেকটা সিদ্ধান্তের কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। গণপরিবহন আপনি চালাবেন তো আন্তঃ জেলা চালাবেন না। মানে ঢাকা থেকে আমি ময়মনসিংহ যেতে পারবো না, ধরা যাক, কিন্তু আমি ঢাকা থেকে আবদুল্লাপুর পর্যন্ত যেতে পারবো। তো আবদুল্লাপুর থেকে টঙ্গী গেলাম, টঙ্গী থেকে আবার যেতে পারবো। বাঙালি যখন যাবার, বাঙালি হলো সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুসারী। এই যে নদী সাতটায় পার হয়েছিল, সে তো মায়ের জন্য, ঈদে বাড়ি যাওয়ার জন্য, মায়ের জন্যই যাবে। ঈদে বাড়ির সবাই মায়ের জন্যই যায়। বাঙালিরা ঈদে বাড়িতে মায়ের জন্য যায়, সিম্পলি। এটা কিন্তু একদম বাস্তব, কিন্তু মার সঙ্গে ঈদ করবে, বাবা মার সাথে ঈদ করবে। বাঙালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একদম একটা উৎসব। এরা সাতটায় হলেও যাবে উৎসব। লাভটা কি হবে জানেন? যখন বাচ্চা কাচ্চা নিয়ে যাবে, বউ বাচ্চা নিয়ে যাবে, আপনি শিওর থাকেন, ভেঙে ভেঙে যাবে, ব্রেক জার্নি করে যাবে না। কিন্তু এই যে লাভটা কি হবে, এরা আরো যে অসুস্থ হয়ে যাবে অন্য অন্য রোগে। সেটা তো হলো, কিন্তু আজকে যেটা আমি ওই প্রসঙ্গে আসবো, আপনি এই যে ভেঙে ভেঙে যাওয়ার কথা বলছেন, সেটা আমরা দেখলাম কিন্তু আজকেই এই যে মাদারীপুরের শিবচর যে স্পিড বোট দুর্ঘটনায় 26 জন এই পর্যন্ত মারা গেছে। ভাঙা কোম্পানি। কারণ এখন কিন্তু এই সময়, হ্যাঁ, এই সময় লঞ্চ এবং ওই স্পিড বোট চলাচল নিষেধ। আপনি থামাতে পারবেন না তো। এখন প্রশ্নটা হলো কি, এই জন্যই বলি যে আমাদের এখানে, আমাদের ট্র্যাজেডিটা হলো, আমাদের এখানে যারা ডিসিশন মেকার, যারা সিদ্ধান্ত নেন, ওরা দিন দুনিয়া সম্পর্কে ধারণা কম। ওনাদের সিদ্ধান্ত তো সচিবরা নেন। সচিবরা তো কোনো মানুষ না, সব মহামানব। না, আপনি কেন তা বলছেন? আপনাদের সিদ্ধান্ত এখন না, সিদ্ধান্ত সচিবরাই নিবে, কিন্তু কথা হলো সরকারি সিদ্ধান্ত, সাধারণ মানুষের কোনো যোগাযোগ নাই। আমি বললাম তো, কোনো যোগাযোগ নাই। সরকারি সিদ্ধান্ত তো তারাই নিবেন অন বিহাফ অফ রাষ্ট্র। কিন্তু আমরা তো কিছু মানি না। আসবো আমি একটু। আপনি মানবেন না কেন? আমি শেষ করে দিই, মানেন না কেন জানেন? মানেন না মানে হলো আপনি না মানতে প্ররোচিত করেন। সিম্পল। সাধারণ মানুষ মানে, আমি ওইভাবে ভাবতাম না। আপনি দেখেন মাঝখানে এইবারে এই যে 3 দফা যে আমাদের লকডাউন, যারা বলবেন আবার ওনারা লকডাউন বলবেন না, কঠোর বিধিনিষেধ, যে কঠোর বিধিনিষেধ 3 দফা হয়েছে আমাদের, হয়েছে না? প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, সরকারি প্রজ্ঞাপনের কোনো পার্থক্য আছে? একই রকম। প্রথম দফা যেরকম হয়েছে, দ্বিতীয় দফা এরকম হয়েছে, থার্ড দফা এসে ওরকম হলো না কেন? একই দেশ, একই সরকার, একই জনগণ, হলো না কেন? আপনি না হতে প্ররোচিত করছেন। এদের সমস্যাটা হলো, এরা উদ্ভট একটা সিদ্ধান্ত দিবে এবং তারপর যখন সেটা বাস্তবায়ন না হবে, তখন সে পাবলিকের প্রতি আঙুল দেবে। এই পাবলিক কিছু মানে না, পাবলিক খুব মানে।
পাবলিক খুব মানে পাবলিকের দোষ দিয়েন না। আচ্ছা জি, আপনি জনগণের সাথে থাকেন, আমরা সেটা বলি। জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, এই যে লকডাউন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যে দেখছি, কি বলবেন? এখন পরিবহন শ্রমিকরা বলছে যে তাদের বাস মানে ছেড়ে দেওয়া হোক, এদিকে মার্কেট খুলে দেওয়া হয়েছে, মার্কেটেও কোনো মানে স্বাস্থ্যবিধি মানার এক ধরনের মানে তোয়াক্কাইন মানে। ধন্যবাদ আপনার কাঞ্চন ভাই, এবং ধন্যবাদ যারা এই যে রাত জেগে এনটিভির এই অনুষ্ঠান দেখছেন এবং আজকের সাবজেক্টটা দিয়েছেন লকডাউন। আসলে আমরা তো সবাই আজকে দীর্ঘ প্রায় 1.5-2 বছর হতে চললো যে লকডাউনের সাথে আমরা সবাই পরিচিত। শুধু পরিচিত না, আসলে এটা খুবই একটা মানে সারা বিশ্বব্যাপী একটা মানুষের জীবনের একটা দুর্বিষহ একটা অবস্থা যাচ্ছে আমাদের ভিতর দিয়ে। এবং লকডাউনের পক্ষে বিপক্ষে যেটুকুই আমার মাসুদ ভাই যেটা বললেন, ওনার প্রত্যেকটা কথাও কিন্তু হয়তো বাস্তবতার সাথে জড়িত আছেন, কিন্তু উনি হয়তো যেহেতু মানে গণমাধ্যমের লোক, উনি অনেক কিছুই চুলচেরা বিশ্লেষণ করে উনি বলার চেষ্টা করেন। কিন্তু বাস্তবতা আরেকটা জিনিসই হলো যে বর্তমান সরকার বলেন বা যেই বলেন, যে যেটাই করছে না কেন, জনগণের কথা চিন্তা করেও করছে, আবার বাধ্য হয়েও কিন্তু করছে। এবং একেবারে যে জনগণের মানে সাথে সম্পৃক্ত না তাদের চিন্তাধারাগুলো, কথাটা তেমনও না। এই যে গত রবিবারে যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক একটা ভার্চুয়াল মিটিং এ সেখানে সিটি কর্পোরেশনের সব মেয়রদেরকে তারা সাথে নিয়েছিলেন, কাউন্সিলরদেরকে সাথে নিয়েছিলেন, এবং আরো বিভিন্ন গোয়েন্দাদের নিয়েছিলেন, পুলিশ বাহিনী নিয়েছিলেন, সব পেশার মানুষকে সম্পৃক্ত করে লকডাউনের পথ খোঁজারও চেষ্টা করা হয়েছে। কেননা অর্থনৈতিকভাবে একটা দেশ কিন্তু ধ্বংসের দিকেও চলে যাচ্ছে। এটা সারা বিশ্বব্যাপী, কিন্তু শুধু বাংলাদেশে না। বরঞ্চ আমি বলবো, আমি সরকারের লোক হয়েই বলছি তা না, বরঞ্চ আমি বলবো যে পার্শ্ববর্তী দেশ বা অন্য অন্য দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, বরঞ্চ আমাদের সরকার কিন্তু অনেক বেশি ট্যাকেল দিয়েছে বিষয়গুলোকে। এবং এই যে লকডাউন দিচ্ছেন, আমরা পক্ষে বলছি। আমি গতকালকে রোববারও আবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে 9 জন বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা আবার এই লকডাউনকে তারা কিন্তু আবার নিরুৎসাহিত করছে। তারা তার বিপক্ষে মতামত দিয়েছেন। কারণটা হলো না, তাদের এটাও কিন্তু আমার ভালো লেগেছে। তার কারণ তারা অনেকগুলো তথ্য দিয়ে কিন্তু ইনফরমেটিভ অনেক কিছু দিয়ে কিন্তু তারা এটা বলার চেষ্টা করছেন যে গত বছর করোনাতে লোক মারা গেছে 8,000, কিন্তু এই করোনা লকডাউনের কারণে লোক মারা গেছে 8 লক্ষ। তারা এই হিসেবটা দিচ্ছেন। কারণটা হলো এই লকডাউনের কারণে এই যে করোনার রুগী ছাড়া বাইরের যে সাধারণ মানুষের রুগী, যারা হার্টের পেশেন্ট আছে, ব্রেন স্ট্রোক হয়, না সেটা ঠিক আছে, ডায়াবেটিস আছে, না তারা কিন্তু উপকৃত না। ঠিক আছে না, একটু আই থিংক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। না ঠিকই আছে, 99% মানুষ করোনার বাইরে কিন্তু অসুস্থ থাকে। আপনাকে তো এই করোনা মহামারীটা, না না, আমি কথাটা তারাও সেটা বলছে, আমিও সেটা বলছি যে করোনার জন্য যে সিদ্ধান্ত নিতে হবে না তা না, আমি সেটাও বলছি না। লকডাউনও দিতে হবে, বাধ্য হয়ে দিতে হচ্ছে, কিন্তু এর প্রভাবটা যে খালি শুধু করোনাতে মানে স্থগিত হচ্ছে ব্যাপারটা তা না, অন্য অন্য রোগীরাও কিন্তু উপেক্ষিত হচ্ছে এবং এই কারণে তারা কিন্তু মারা যাচ্ছে অনেক বেশি। এমনকি এই লকডাউনের কারণে আপনি আমি যারা মধ্যবিত্ত আছি, নিম্নবিত্ত আছি, আমার ওষুধ খেতে হয়, আমি ওষুধের টাকাটা পাবো কোথায়? সে কারণে তো আমি মারা যাচ্ছি। আমার টেস্ট করাইতে হবে, আমি টেস্ট করাবো কোথায়? আমার টাকা নাই। না ঠিক আছে, মোটামুটি নরমাল ঢুকলে 8,000-10,000 টাকা তার টেস্টটা, এই টাকাটা পাবো কোথায়? ভাই আমরা যেটা আলোচনার মধ্যে আসছিলাম, আপনি ঠিকই বলছেন। সেই লকডাউনের আমি পক্ষে বিপক্ষে কথা বলতে গিয়ে এই জিনিসটা আমার কাছে চলে আসলো যে লকডাউনটা আসলে সরকার বাধ্য হয়ে দেয় না, সরকারকে বাধ্য হইতে হয়। সরকার ইচ্ছে করে দেয় না, সরকারকে দিতে হয়। তার কারণ এখানে অর্থনীতিতে ইম্প্যাক্ট করে, সাধারণ মানুষের জীবনযাত্রায় ইম্প্যাক্ট করে, অলরেডি পড়েছে। তো সেই কারণে এই যে 16 তারিখ পর্যন্ত আবার যে বৃদ্ধি করা হলো, অথচ গত রোববারও কিন্তু এই যে সর্বজনকে নিয়ে যে মিটিংটা ছিল, তার উদ্দেশ্য কিন্তু ছিল যে লকডাউনের পথ খোঁজা, লকডাউনের বাইরে যাওয়ার, লকডাউন না করে কিভাবে থাকা যায়, কিন্তু বাধ্য হলো সরকার এটা করার জন্য। হ্যাঁ, এখন মানুষের পাবলিকের দোষ নাই কথাটা একেবারে সত্য না, আবার দোষ আছে কথাটা এটাও কিন্তু না। তার কারণ আমরা কিন্তু অনেকেই এই যে সামাজিকভাবে চলাফেরা, একটা স্বাস্থ্যবিধিতে কি আছে, একটা মাস্ক পরাতো,
জি আমরা একটা যদি মাস্ক পরাটা যদি অভ্যাস আমরা না করি, খালি আমাকে সরকারের শুনতে দোষ হবে। দিব, এটা তো ঠিক না। না, সরকারের দোষ দিচ্ছি না, আমরা বলছি এই যে মার্কেটের চিত্র আমরা দেখছি, মার্কেট নিয়ে হ্যাঁ, কথা বলছি, মার্কেটের চিত্রগুলো যে মার্কেটের চিত্র আপনি দেখেন যে মার্কেটে লাইন ধরে না মিছিল করে তারা মার্কেটে যাচ্ছে, কোনো সামাজিক দূরত্ব নাই, স্বাস্থ্যবিধি মানার বালাই নাই, কিচ্ছু নাই। তাহলে তো এই জিনিসগুলোতে সরকার কি করবে? বাধ্য হয়ে তাহলে মার্কেট বন্ধ করবে। হ্যাঁ, এই যে গণপরিবহনে যেভাবে অর্ধেক লোক নিয়ে যাওয়ার জন্য একটা সিস্টেম করা হয়েছিল যে তোমরা দূরে দূরে বসবা, অর্ধেক নিবা, এমনকি পাবলিকের কাছ থেকে ডাবল ভাড়াও কিন্তু নিয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরে আর ঠিক থাকে না। ঠিক হয় নাই। আমরা এই আসি, জন্য আসলে কি আমরা দায়ী না আমাদের সিস্টেম দায়ী? এখন সরকার কতবার আপনাকে ফাইন করে করে পাছায় বাড়ি মেরে মেরে আপনাকে ঠিক করবে না, যদি আমরা ঠিক না হই? সেটা কিছু দিলেও কিছু বিষয়গুলা সেটাও সরকার তো অনুরোধ করছে। না, আবার যদি আমাদের আপনি নেত্রী কঠোর যদি গতকালকেও হন, বলেছে যে যত টাকা লাগে আমি টিকা নিয়ে আসবো, জি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলেন। যে আগামী 16 তারিখ পর্যন্ত এই লকডাউন থাকবে, বিধিনিষেধ থাকবে। তাই যদি হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের 13 তারিখে মেবি চাঁদ দেখা সাপেক্ষে ঈদ, তার মানে ঈদের পরেও এই বিধিনিষেধগুলো বলবৎ থাকবে। তাহলে কি হবে? যেমন আজকে যেমন আমরা দেখলাম যে ফেরিঘাটে এই মাওয়া শিবচরে দুর্ঘটনা, তাহলে যদি আন্তজেলা বাস চলাচলগুলো বন্ধ থাকে, মানুষের স্রোত মানে কি হবে ঈদকে সামনে রেখে? এটা একটি বিষয়। আরেকটি বিষয় বলা হয়েছিল যে গার্মেন্টসের ছুটিটা না দেওয়ার জন্য, দিলে যেন 3 দিনের বেশি না দেয়। জি, শুনতে চাই। না, মূল বিষয়টা কিন্তু এখানেই যে আপনাকে আসলে বাস্তবতাকে বুঝতে হবে। দেখেন, আপনি মনে করতে পারবেন প্রথম যখন লকডাউন দিয়ে গণপরিবহন বন্ধ করে দিল, লোকজন কিন্তু ট্রাকে করে গেছে, হ্যাঁ, ট্রাকে করে মুরগির খাঁচায় গেছে, এবং তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন যাচ্ছেন। বিভিন্ন টিভিতে আমি দেখছি এমন এমন ফানি কারণ ছিল। এই আমি অনেক দিন ধরে ঢাকায় আসছি, বাড়ি যাওয়া দরকার, চলে গেল। ঢাকায় তার ভাইয়ের বাসায় ছিল, তুমি থাকতেই পারতে ভাই, সে ট্রাকে করে তার বাইরে যেতে হবে। কিন্তু কাজে এগুলো হলো কি জানেন, ফানি কারণে কিন্তু যায়, আবার প্রয়োজনও থাকে। প্রয়োজন থাকে যেমন আমি বলি আপনার, আমার একটা অভিজ্ঞতা আছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন রিক্সার সঙ্গে আলাপ করে দেখি তারা কি বলে। একজন রিক্সাওয়ালা বলতেছে যে ভাই আমি তো ঢাকায় রিক্সা চালাতে আসি, 7 দিন 15 দিন কাজ করি, আবার চলে যাই। তো আমার বাবা মা বলতেছে আমার তো খাওয়ার সমস্যা অতটা নাই। বলে তুই ঢাকায় থাকিস না, ঢাকায় থাকলে তুই মারা যাবি, ঢাকায় লোকজন মরতেছে, তুমি গ্রামে চলে আসো, লালবনিহাট বাড়ি তার, সেখানে আমি তো বাড়িতে যেতে পারছি না। এখন ঈদের সময় যদি ওকে আপনি যেতে না দেন, একে রিক্সা চালককে, ঢাকায় যত রিক্সা চালক আছে তার মধ্যে 90% রিক্সা চালক ঢাকার বাইরে থেকে আসে, ময়মনসিংহ থেকে বেশি, ময়মনসিংহে বেশি না, বেশি হলো আপনার উত্তরবঙ্গে বেশি আর কি। তারা আসে এবং তারা কিন্তু এখানে কারো কোনো স্থায়ী আবাস নাই, ওই বস্তিতে থাকে, একটা ঘর নিয়ে থাকে। এখন এই লোকগুলিকে আপনি ঈদের মধ্যে বাড়িতে দিবেন না, না কিন্তু এখন কেন দিবেন না বলেন আপনি? না, কিন্তু এই যে সংক্রমণ ঈদে আমরা যে চিত্র ফেরিঘাট, তারপরে বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল দেখেছি, সেখানে মন্ত্রিপরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে যে ট্রেন এবং লঞ্চ পুরো দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, বন্ধ থাকবে। আমি একটা সিম্পল কথা বলি, একটা মানুষের সাথে একটা মানুষের ইন্টারাকশনটা যাতে কম হয়। আমি একটা সিম্পল জিনিস বলি। দেখেন, আমরা প্রথম এতদিন বলে আসছি না যে কোন একটা নতুন রোগ, কোভিড একটা নতুন রোগ, জানি না বুঝি না। ভাই 1 বছর হয়ে গেছে, 1 বছরে আপনার এই রোগটা নিয়ে গবেষণাটা কি? হ্যাঁ, আপনি বৈজ্ঞানিক গবেষণা করতে পারবেন না, দরকার নাই। আপনি কি কোনো এমনি ভৌগোলিক গবেষণা করছেন? এই বাংলাদেশে কোন কোন জেলায় বেশি হচ্ছে, কোন কোন মানুষের বেশি হচ্ছে, কি ধরনের মানুষের বেশি হচ্ছে, আপনি একটা গবেষণা কিন্তু করতে পারতেন, করেন না, কিছু করেন না। কিন্তু সাধারণ মানুষ গবেষণা করে ফেলেছে। সাধারণ মানুষের গবেষণা হলো যে যারা রোদের মধ্যে কায়িক পরিশ্রম করে ওনাদের হয় না, এটা হলো পাবলিকের গবেষণা। এবং এই পাবলিক পারসেপশন, আপনি যে কোনো একটা এই কারণ বাজারের একজন শ্রমিককে জিজ্ঞাসা করেন, তারাও এই কথা বলবে, রিক্সাওয়ালা একই কথা বলবে। না, সেটা ঠিক আছে, সেটা তো সায়েন্টিফিক, শুধু না, এটা প্রমাণিত না। না না, আমি ওইটা বলছি না, কোভিড হবে কি হবে না সেটা না। আপনি যদি রোদ্রে থাকেন, আপনি অনেক ক্যালসিয়াম নিচ্ছেন, আপনি যদি বৃষ্টিতে ভেজেন, আপনার ইমিউন পাওয়ার বাড়ছে। সুতরাং আপনি যদি কঠোর পরিশ্রম করেন, আপনার স্ট্যামিনা বাড়ছে, সেজন্য আপনাকে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা আমার বাড়বে। এটা তো স্বাভাবিক কথা, নিশ্চয়ই এটা আলোচনা করবো, আমাদের হাতে সময় নাই একেবারেই। জনাব আনোয়ার, আপনি কি বলবেন এই সিদ্ধান্তের বিষয়ে? এখন মানুষ তো তা না হলেও তো যদি এগুলো বন্ধ না করে তাহলে তো এইগুলা তো আরো ছড়াবে, মানুষ যদি ছুটতে থাকে। সরকারের যে মোটিভটা হলো বা উদ্দেশ্যটা হলো বা স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা বলছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু বারবার বলছেন যে
যত মানুষ একে অপরের সাথে মেলামেশা করছে, এই যে কিছুদিন আগে টিকা পেয়ে গেছি, সব আবিষ্কার হয়ে গেছে, মানুষ সবকিছু ভুলে গেছে। যেভাবে একে অপরের সাথে গ্যাদারিং শুরু করেছিল, তার ফলে কিন্তু 112 জন পর্যন্ত কিন্তু মানুষ মারা গেছে। এটা কিন্তু চারটিখানি কথা না। তো এটার উপর বেজ করে কিন্তু সরকার যেটা চেষ্টা করেছে যে আন্তঃজেলা, এক জেলা থেকে আরেক জেলা যাবে না, এর উদ্দেশ্যটা আসলে এরকম যে দেখেন যে যেখানে আছে সে সেখানে তো আছেই। এখন আমি ঢাকা থেকে কোভিড-19 নিয়ে আমি চলে যাব চাঁপাইনবাবগঞ্জ, আমি গিয়ে আরো 5 জনকে ছড়াবো। আসলে ব্যাপারটা তো এরকমই, কনসেপ্টটা তো এইটাই। এই কারণে এটাকে বাধাগ্রস্ত করার জন্যই, যাতে একজন আরেকজনের জায়গায় যেতে না পারে, এইটার জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া। সরকার কেন চাইবে যে একটা মানুষ ঈদের সময় বাড়ি যেতে পারবে না, স্বাচ্ছন্দ্যে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই যে অস্বাভাবিক সিদ্ধান্তটা কেন আমরা নিতে বাধ্য হয়ে নেওয়া হচ্ছে, যে আমি যেন চাঁপাইনবাবগঞ্জ না যাই, ভাই যেন ওখানে না যায়, ময়মনসিংহ না যায়, আপনি যেমন আপনার এলাকায় না যান, তো এই জিনিসগুলা যাতে থামানোর জন্য কিন্তু করা নিশ্চয়ই। কিন্তু এবং এই যে আমরা দেখছি কিন্তু যে গ্রামে কিন্তু খোঁজ খবর রাখছি, সেখানে কিন্তু মানুষ ভালো আছে। বিশেষ করে কোভিড-19 তারা মানে এখনো ওইভাবে নাই বললেই চলে না। আমরা তো যে কারণে কিন্তু এটা শুনতে ভালো লাগে তুলনামূলক, এবং অনেকেই বলে চলে আসো ঢাকাতে তোমাদের খারাপ অবস্থা, চলে আসো, আমরা গ্রামে ভালো আছি। আচ্ছা, মাসুদ কামালের কাছে তারপরও যাওয়া উচিত না। হ্যাঁ, আবার একটু শুনতে চাই যে কামাল ভাই যে জিনিসটা আপনি বলছিলেন, আমি গতকালকে আজকের পত্রিকায় দেখছিলাম যে গাজীপুরের মেয়র বলছে যে শুধু তার গাজীপুর, টঙ্গী এই অঞ্চল দিয়ে তার 24 লাখ গার্মেন্টস শ্রমিক আছে। সুতরাং 24 লাখ, এরা যদি ছুটে বাড়ির দিকে, তাহলে তো মানে জটলাটা বাড়বে, মানে কি হবে। নারায়ণগঞ্জের মেয়রও কিন্তু তাই বলছে, সব লোক মনে হয়েছে রাস্তাতে। এখানে লোকে একটা জিনিস বলছেন যে সেখানে একটাই সংশোধনী, এরা যদি ছুটে, যদি না এরা ছুটবে, এরা ছুটবে। আপনি তো আরো মানে উস্কাই দিতেছেন। আমি উস্কাই দিচ্ছি না, এটি বাস্তবতা। আমি যে দেশে বাস করি ভাই, এই দেশের মানুষের মধ্যে যে বাঙালির টেন্ডেন্সির কথা উনি বলছেন, আমি তো এই দেশে থাকি। কিন্তু তাদেরকে আমরা কি বলতে পারি না যে বাবা এই একটা বছর তুমি বাড়ি যাও না, তুমি একটু কষ্ট করো? উনি আপনাকে পাল্টা প্রশ্ন করবে, আমি তো গত বছর গিয়েছিলাম, আমার তো কিছু হয় নাই, আমি কি জবাব দিবেন? আপনার কাছে কি জবাব আছে? আমি তো এর আগে এই কোভিডের মধ্যে 2টা ঈদ করছি, আমার তো কিছু হয় নাই, তাকে আপনি কি যুক্তি দিবেন? আমি ওই জন্যই বলছিলাম জিনিসটা যে আমাদের কোনো জরিপ অথবা গবেষণা হয় নাই, হওয়া উচিত ছিল। হলে আমি বলতে পারতাম এই কথার প্রেক্ষিতে এটা কারণে তোমার হবে না। কিন্তু আমাদের তো এই গবেষণা আছে যে এটা হচ্ছে। একটা জিনিস বলি, কি হচ্ছে আন্তর্জাতিক গবেষণাগুলো তো আন্তর্জাতিকভাবে। আমার পাশের দেশে ভারতে কি গণপরিবহন বন্ধ করছে? না, শুনেন, আমি তো আপনাকে আবারও বললাম, আমাদের দেশের বড় বড় সিদ্ধান্ত যে সমস্ত ব্যক্তিরা অনায়াসে নেন, ওনাদের গণমানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই। দিস ইজ দ্য রিয়েলিটি। কি হতে পারতো মাসুদ কামাল? কি আপনি যেমন ধরেন আপনার ট্রেন চলছে, বাস আপনি এরকম স্পেস দিয়ে চলছে না আমাদের এখানে, ডাবল ভাড়া দিয়ে লোকজন তো গেছে রে ভাই, গেছে। কার কি প্রয়োজন? আপনি সব প্রয়োজনকে মিটাই দিবেন করোনার ভয়ে। আপনি দিচ্ছেন, কয়দিন দিতে পারবেন? আপনি কয়দিন দিতে পারবেন? এবং এই দাওয়াতে আপনি কি পজিটিভ জিনিস পাইছেন? এই লকডাউন আপনি আবার লকডাউন দিবেন না, কিন্তু লকডাউন আপনি সব চলবে, কিন্তু তুমি বাইরে যেতে পারবেন না। কেন? তাহলে আপনি এই মার্কেটে চালাচ্ছেন কেন? এই মার্কেটে একটা মার্কেটের মধ্যে যে সমস্ত লোক যেভাবে ঢুকছে, আপনারা যে প্রথম ছবিটা দেখালেন, যেভাবে ঢুকছে, এই মার্কেটে 7 দিনে যে পরিমাণ সংক্রমণ হতে পারে, গণপরিবহন 7 দিন চলে অতটুকু সংক্রমণ হবে না। আসলে তাই, যেভাবে ছবি আমরা দেখি, হাতে সময় নেই। জনাব আনোয়ার, আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে আজকে এই শিবচরে মাদারীপুরে স্পিড বোট দুর্ঘটনায় 26 জন প্রাণহানি হয়েছে, এবং এই স্পিড বোটটি একদম অবৈধভাবে চলছিল। হ্যাঁ, এরকম আসলে যে মাসুদ ভাই একটু আগে যেটা বলার চেষ্টা করছেন বা বললো না, যে মানুষের যে টেন্ডেন্সি যাওয়াটা, যেভাবেই হোক উনি যাবেন, এত লেগুনা ভাড়া করে হোক, মোটরসাইকেল ভাড়া করে হোক, পার্সোনাল গাড়ি ভাড়া করে হোক, তাদের একটা গ্রামে যাওয়ার একটা টেন্ডেন্সি যেভাবেই হোক যাবে। তো যদি এভাবে যাওয়াটা ঠেকাতে নাই পারে, তাহলে এত রিস্কি না করে ছেড়ে দেওয়াই ভালো। মাসুদ ভাইয়ের কথাটা মনে হয় সামাইটা করলে এরকম, যে যদি থামাতেই না পারি, তাহলে এইভাবে কষ্ট না করে বা অন্য অসুবিধা যাত্রীদের না করে আমরা ছেড়েই দিতে পারি। ছেড়ে দেওয়া না, ছেড়ে দেওয়াটা দিলে যে অবস্থাটা হবে, একটা রেস্ট্রিকশনের ভিতরে থাকলে
ডেফিনেটলি কিছুটা কম হবে, হয়তো অনেক কষ্ট করে অনেকে যেতেই চাইবে না, আবার কেউ কেউ হয়তো চাইবে অনেকে জরুরি ভিত্তিতে। তো আসলে উদ্দেশ্যটা একটাই, যে এক এলাকার বিশেষ করে ঢাকার মানুষ যাতে এই আরেক জায়গায় না যায়, আরেক জায়গার মানুষ আমার ঢাকায় না আসে, শান্তিপ্রিয় রাজশাহীর মানুষ চাপায়ের মানুষের ভিতরে ছড়িয়ে দিতে না পারে, ময়মনসিংহে ছড়িয়ে আপনার দিতে না এলাকার পারে, মানুষ অন্য শান্তিপ্রিয় আর জেলাতে না অন্য- করতে পারে। আসলে কিন্তু গ্রামের মানুষ শান্তিপ্রিয় খোঁজ খবর নিয়ে দেখেছি, কিন্তু শেষ অনেকেই করতে হবে জায়গাতে একটু। কিন্তু গ্রামে কিন্তু ভালো আছে। ভালো তো আমার শেষ কথাটা হলো হ্যাঁ। যে, এবং সাধারণ মানুষের কাছে সবার কাছে আমার একটা আপিল আবেদন হলো যে, যেমন একটা ছোট্ট মাস্ক আপনারা ব্যবহার করুন, এতে কিন্তু অনেক একজনের সাথে আরেকজনের যেটা হয় এটা একটু ব্যবহার করুন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই ভালো, অন্যের সাথে ইন্টারাকশন না করাই ভালো। মাসুদ কামাল, শেষ কথা শুনে শেষ হলো এটা। আমি মনে করি জানেন, এত রিজিড হওয়ার কোনো দরকার নেই যে এটা করতে হবে। আপনার ট্রেন চালু করে দেন, বাস চালু করে দেন, লোকজন আপনি এটা করতে পারেন যে যাবে তার পরীক্ষা করে দেখেন যতটুকু পারা যায় সংখ্যা। এখন একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পাওয়া যায়, আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। আবার যারা যারা টিকিট করবে তাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে দেখেন তারা আছে কিনা, হয়ে গেলে তো আপনি তাকে টিকিট করতে দেন, ওই টেস্টের রেজাল্ট দিয়ে টিকিট করে নেবে, কোনো সমস্যা তো নেই। আপনি বিদেশ যাচ্ছেন না, আরটিএসি টেস্ট করে যাচ্ছেন না, এখানে আপনাকে র্যাপিড টেস্ট করে পাঠান, সমস্যা তো নাই। কিন্তু এটা ব্যবস্থা রাখেন, একদম ব্লক করে দিবেন, যেটা পারবেন না সেই বাহাদুরি করতে যান কেন? জি, হাতে আর সময় নেই। জনাব মাসুদ কামাল, জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, আপনি না, এখানে জনগণের আসলে সহযোগিতা ছাড়া এগুলো সম্ভব না। জি সরকারকে দোষ দিয়ে লাভ নাই। না, সরকার আমরা যদি সবাই সবাইকে সহযোগিতা করি এই সরকারকে, ডেফিনেটলি আমরা এটা তো একটা আন্তর্জাতিক একটা কি বলবো শেষ মানুষের। করতে হবে, সময় নেই। জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, জনাব মাসুদ কামাল, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।